আসসালামু আলাইকুম চাচা, আবার আপনাদের সামনে চলে আসলাম বৃষ্টি হয়ে নামবো গল্পের 2 নম্বর পার্ট নিয়ে। তো চলুন আর দেরি না করে শুরু করি। বড় বড় চোখ বড় বড় চোখ করে বিস্মিত হয়ে তাকিয়ে আছে আদনান ভাইয়ের দিকে। জীবনে এত বড় শখ মনে হয় খায় নাই। আদনান ভাই আদনান ভাইয়ের দৃষ্টি সামনের দিকে, ভুলেও আমার দিকে তাকাচ্ছে না। একইভাবে সামনের দিকে তাকিয়ে হেঁটে যাচ্ছে, আর আমি তার কোল থেকে তার মুখের দিকে তাকিয়ে আছি হতভম্ব হয়ে। আদনান ভাইয়ের ফর্সা মুখ লাল টকটকে হয়ে আছে, ভ্রু কুঁচকে চোখ একটু ছোটো করে হেঁটে যাচ্ছে। তার এই শক্ত কঠিন মুখ দেখে আমার হার্ট অ্যাটাক করার অবস্থা। শেষমেশ কিনা আজকেও ধরা খেলাম তার হাতে। নিজের কপাল নিজের চাপড়াতে ইচ্ছা করছে। যেখানে বাঘের ভয় সেখানে সন্দেহ হয়। এ তো পুরো কপাল আমার, একটু শান্তি পাই না এর জন্য। আহারে বেচারা পা আমার কি অবস্থা হয়েছে। এই খাটাসটার জন্য আমার পায়ের এই অবস্থা হলো। তখন ভাইয়াকে দেখে আমি ভয়ে হাত থেকে ব্যাট নিজের পায়ের উপর ফেলে দেই, আর মাগো বলে চিৎকার করে পা ধরে নিচে বসে পড়ি। আমি বসার সাথে সাথে ভাইয়া এক প্রকার ঝড়ের গতিতে আমার কাছে এসে পা ধরে ঘাসের উপর বসে নিজের হাঁটুর উপর আমার পা নিয়ে দেখতে থাকে। কি হয়েছে? কাঠের ব্যাট, সেটা তো আর কম ভার না। এক আঙুলে পরে সেটার সাথে সাথে ফুলে উঠেছে, আর সাইড দিয়ে লাল হয়ে চ্যাপ্টা হয়ে গেছে। আহ, কি ব্যথা! ভাই আমাকে অবাক করে দিয়ে একটুও বকলো না, বরং আলতোভাবে ছুঁয়ে দিয়ে বলল, জানি এটা হওয়ার বাকি ছিল। আমি জানতাম এমন কিছুই ঘটবে। এজন্যই তোকে আমি বারবার বাচ্চাদের মতো লাফালাফি করতে মানা করি। তুই এখন আর ছোট বাচ্চা রোশনি, বড় হয়েছিস, কিন্তু তুই যে আমার কথা শোনার মেয়ে না। আর তোর ওনা কোথায় থাকে? ও নাকি কোমরে বেঁধে রাখার জিনিস। বেয়াদব মেয়ে, তুই কি এখনো ছোট বাচ্চা রয়েছিস? এই মাঠ ভর্তির লোকের সামনে ওভাবে ওনা কোমরে বেঁধে লাফালাফি করিস? ভাইয়ের কথাগুলো একদম ওই চিৎকার আর রাগ নিয়েছিল না, খুব করুণ গলায় ছিল। সে আমার পায়ের দিকে তাকিয়ে কথাগুলো বলছিল, তারপরে একটু মুখটা শক্ত করে আমার দিকে তাকিয়ে তারপর আর কিছু না বলে কোলে তুলে নিল। ভাইয়ের আচমকা কাজে আমি হতভম্ব হয়ে গেলাম। স্তব্ধ হয়ে ভাইয়ের দিকে তাকিয়ে আছি। মাঠের সবাই আমাদেরকে দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন আমরা সিনেমা দেখাচ্ছি। অসহ্য। আমি সবার দিকে তাকিয়ে একবার ভেংচি কেটে তারপর ভাইয়ের গলা জড়িয়ে ধরে চুপ করে রইলাম। আজকে যে ফার্স্ট ভাইয়ের কোলে উঠেছি এমনটা না। এর আগেও বহুবার আদনান ভাই আমাকে কোলে নিয়েছে, এমনি এমনি না। সবসময় আমি কোনো না কোনো আকাম করেছি, আর তখন ওই রেগে বকাবকি করে কোলে নিয়ে বাসায় গিয়েছে। আর এখন যদি কোলে নেওয়া নিয়ে কিছু বলি, খাবো একটা ধমক। তার থেকে এভাবে থাকাটাই বেটার। আর যে ব্যথা পেয়েছি, এ পা নিয়ে আমি হাঁটতেও পারবো না। ভাইয়া থেকে এক দৃষ্টিতে তাকিয়ে তাকিয়ে কথাগুলো ভাবছিলাম। আচমকা ভাইয়ার গম্ভীর কণ্ঠে বাস্তবে ফিরে এলাম। এমন অসভ্যের মতো গলা জড়িয়ে আমার মুখের দিকে তাকিয়ে আছিস কেন? লে হালুয়া, তিনি আমাকে কুলে নিয়ে সবার সামনে চলতে পারবে, আর আমি তার গলা জড়িয়ে তার মুখের দিকে তাকিয়ে থাকতে পারবো না? কত বড় বদমাইশ হলে এমনভাবে আমাকে বলতে পারে? আমি কটমট করে আদনান ভাইয়ের দিকে তাকিয়ে আছি। আদনান ভাই সামনের দিকে তাকিয়ে কথাটা বলছিল। এবার আমার মুখের দিকে তাকালো। কি হলো? এভাবে চোখ কটমট করছিস কেন? আমি ভীতু ভাইয়ের সামনে, তবু এবার বলেই ফেললাম সাহস করে। নিজে আমাকে কুলে নিয়ে যাচ্ছে, তাতে কিছু হচ্ছে না। এখন আমি তার দিকে তাকিয়ে থাকলে নাকি আমি অসভ্য হয়ে যাব? তুমি আমাকে অসভ্য বললে তোমার দিকে তাকিয়ে আছি বলে? আমাকে অসভ্য বলবে নিজে যে আমাকে এমন সবার সামনে নির্লজ্জের মতো কুলে নিয়ে হাঁটছ, এতে তো অসভ্য হচ্ছ না? আর আমি তোমার গলা জড়িয়ে ধরেছি আর একটু তাকিয়েছি বলে অসভ্য হয়ে গেলাম? আগে তুমি আম্মুর সামনে আমাকে জানোই তাই বলে বকে এসেছ, তার জন্য কি না আমার 2 দিন ভয়ে ভয়ে থাকতে হয়েছে। আজকে তোমার জন্য শুধুমাত্র তোমার
এই খাটাস মুখটা দেখে আমার পা ভেঙে গেল। এই অবস্থা হলো, আমাকে সারা রাস্তা ধমকাতে ধমকাতে আসছ। মামুনির সাথে আজকে দেখা করব। তোমার নামে যদি আমি বিচার না দিয়েছি তো আমার নাম দুলা নয়। খুব সাহসী হয়ে একদমে কথাগুলো বলে উঠলাম। এ কথা বলতে বলতে কখন যে বাসায় চলে এসেছি বুঝতে পারিনি। আমরা এখন আমাদের বাগানে আছি। আমার কথা শেষ হতে আদনান ভাইয়ের দিকে তাকিয়ে দেখি সে আমার দিকে তাকিয়ে নেই, সে সামনের দিকে তাকিয়ে হেঁটে যাচ্ছে। আমি তো ভাবতেছি এগুলো কথা যে বলে ফেললাম রাগের মাথায়, তখন আমার উপর দিয়ে কি যাবে তাই ভাবছি। কিন্তু আমাকে অবাক করে দিয়ে ভাই আমাকে আর কিছুই বললো না এসব বিষয়ে। ড্রয়িং রুমে এনে সোফায় বসিয়ে দিল ভাইয়া আমাকে। আমাদের এভাবে বাসায় আসতে দেখে মা এক প্রকার ছুটতে ছুটতে এসে দাঁড়ালো পাশে। আমার দিকে কঠিন করে তাকিয়ে ভাইয়াকে জিজ্ঞেস করলো, কি হয়েছে? আমার নামে 120 বদনাম করতে শুরু করে দিল আদনান ভাই। আমি রাগে ফুসফুস করছি, আদনান ভাইয়ের বিচার দেওয়া দেখে একবার তোমাকে বাঘে পায় বাঁচা ধন, কি হাল করব তুমি ভাবতেও পারবে না। এই দুলাকে এভাবে শাস্তি করার শাস্তি তো তুমি অবশ্যই পাবে। আহারে আমার পা, বলে পা নাড়াতে গিয়ে দিলাম এক চিৎকার। এত ব্যথা আমি কল্পনাও করিনি। আমার চিৎকার শুনে আদনান ভাই আর মায়ের কথায় ব্যাঘাত ঘটল। ভাইয়া ফ্লোরে বসে ব্যস্ত হয়ে জিজ্ঞেস করতে লাগলো, কি হয়েছে, আমি চিৎকার দিলাম কেন? আমার মাও ব্যস্ত হয়ে গেল। দুজনে এখন ব্যস্ত হয়ে জিজ্ঞেস করছে কি হয়েছে। আরে দর দেখাতে আসছে এখন আমাকে। এতক্ষণ যে আমার নামে উচ্চারি করছিল দুজনই। কিছুক্ষণের মাঝে মামুনি চলে এলো আমাদের বাসায়। ভাই আমার পায়ে তখন ব্যথার মলম লাগাচ্ছিল। মামুনি এসে আমার পাশে বসে মাথায় হাত দিয়ে এক হাত জড়িয়ে ধরে জিজ্ঞেস করতে লাগলো, কি হয়েছে? আমিও মামুনির বুকে মাথা হেলিয়ে দিয়ে চুপ করে রইলাম। একটু পরে আদনান ভাইয়ের নামে বিচার দেওয়া শুরু করব। ভাইয়া পাশে আছে, এখন কিছুই বলা যাবে না, একটু পরে বলবো। ভাইয়া তো সল্টভাবে আমার পায়ে মলম দিচ্ছে, যেন ব্যথা আমি না উনি নিজেই পেয়েছে। এত ভালোবাসা দেখাচ্ছে কেন? এমনিতে তো তাকে দু চোখে সহ্য করতে পারে না, জানি কেন এত আদর যত্ন করছে। এই ব্যথাটা যে ওনার জন্যই পেয়েছে এটা বললে তুমি বকা খাবে। অবশ্য সেই বকাটা আমার পরিবারের কেউই দেবে না, সেটা একমাত্র মামুনিকে বললে হবে। একটু আগে আম্মুকে বলেছিলাম এই ব্যথাটা পাওয়ার জন্য একমাত্র দায়ী আদনান ভাই। কিন্তু কি শত্রু আমার! আদনান ভাইকে তো কিছু বলবে না, উল্টো সব দোষ আমার ঘাড়ে দিয়ে চলে গিয়েছিল গরম পানি করতে। গরম পানি দিয়ে সেঁক দেবে এজন্য। আদনান ভাই আমার পায়ে মলম দেওয়া শেষ করে চলে যাওয়ার আগে একবার আমার কানে কানে বলে গেল, তুই আমার কাছে এমনিতেই আজ শাস্তি পেতি আমার আদেশ অমান্য করে মাঠে খেলতে যাওয়ার জন্য, কিন্তু এবার সেটাই আরো বেশি হলো। পাটা ঠিক হতে দে, তারপর তোর বাচ্চামো আর অসভ্যের মতো লাফালাফি করে বেয়াদবের মতো খেলার জ্বালা মেটাবো। কানে কানে ফিস করে কথাটা বলে বেরিয়ে গেল। আমি তারপর আদনান ভাইয়ের নামে মামুনির কাছে বিচার শুরু করলাম। পায়ে ভালোই জখম হয়েছে, তাতে আমার গা কাঁপিয়ে জ্বর চলে এলো। জ্বর এলে আমি মা ছাড়া কিছুই বুঝি না। রাতে জ্বর আসার পর থেকে মা করতে লাগলাম। মা বাবা দুজনই ভয়ে আমার রুমে আসলো। তখন মাঝরাত এসে দেখে আমার শরীর জ্বরে পুড়ে যাচ্ছে, পায়ের ব্যথা থেকে জ্বর এসেছে। আমু তো ভয় পেয়ে আমাকে জড়িয়ে ধরে আছে। আমি মাকে জড়িয়ে বুকে মাথা দিয়ে শুয়ে আছি। অন্য সব রোগের থেকে জ্বর আমাকে কাবু করতে পারে ভালো। জ্বর আসলে আমি একদমই নেতিয়ে পড়ি আর আজেবাজে কথা বলতে থাকি। আমি ওই জ্বরের মাঝে আদনান ভাইকে বকে যাচ্ছি। আমাদের বাড়িতে এত কিছু, এসব আদনান ভাইয়ের বাড়িতে চলে গিয়েছে, কারণ পাশাপাশি বাড়ি হয়
আমাদের বাড়ির চেঁচামেচিতে তারা জেগে গিয়েছে। মাঝরাতে আদনান ভাই রুমে শুয়েছিল, তার ঘুম আসছিল না আমার পায়ে ব্যথার জন্য। কেবল ওই ঘুমটা ধরে আসছিল, তখন ওই চিৎকার চেঁচামেচিতে উঠে বসে আমার রুমের দিকে তাকায়। রুমের লাইটের আলো দেখে নিজের রুম থেকে আমার রুমের দিকে তাকিয়ে কান্নার শব্দ পেয়ে চমকে ওঠে। তাড়াতাড়ি আমাদের বাসায় আসে আর সব জানতে পেরে ডাক্তারকে কল দেয়। আমার যখনই কোনো বিপদ আপদ বা আমি অসুস্থ হই, সব থেকে বেশি আদনান ভাই পাগল হয়ে যায়। আজকেও তার ব্যতিক্রম হচ্ছে না। পাগলের মতো ডাক্তারকে ফোন করে আসতে বলে, কিন্তু ডাক্তার মাঝরাতে আসবে না বলে দেয়। আর পাইকে আদনান ভাইকে ডাক্তারের বাসায় চলে যায় আর জোর করে ধরে নিয়ে আসে, আসবি না আবার। আর আমি তো মাকে জড়িয়ে ধরে বসে আছি। ডাক্তার আমাকে দেখে তেমন সিরিয়াস কিছু বলল না, কারণ আমার সিরিয়াস তেমন কিছুই হয়নি। পায়ের ব্যথা জ্বর পায়ের ব্যথা বাড়ার কারণে এত জ্বর এসেছে। পায়ের ব্যথা কমে গেলে জ্বর সেরে যাবে, এটা তেমন গুরুতর কিছুই না। এজন্য কেউ এমন পাগলামো করে তাকে মাঝরাতে নাকি হুমকি দিয়ে নিয়ে এসেছে। আদনান ভাই তো আমি বলতে পাগল। অবস্থা দেখে নিজেকে ঠিক রাখতে পারেনি। ডাক্তারের কথা শুনে কিছুটা শান্ত হলো। ডাক্তারকে সরি বলে আবার বাসায় পৌঁছে দিতে গেল। ডাক্তার আমাকে একটা প্যারাসিটামল ও ব্যথার ট্যাবলেট সাথে গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাইয়ে দিয়ে চলে গেল। 2 দিন ধরে শুয়ে থাকতে হলো। জ্বর অবশ্য পরের দিনে কমে গিয়েছে, আর আসেনি, কিন্তু আমাকে ঘর থেকে বের হতে দেওয়া হয় না। আর আমি চাইলেও বের হতে পারি না। পা যে ব্যথা কিছুটা কমলেও হাঁটতে পারি না। অদ্ভুত ব্যাপার, আদনান ভাই আমাকে 2 দিন আর দেখতে এলো না। তার এই কাজে আমি একটু না অনেকখানি অবাক হয়েছি। আমার কিছু হলে তো তিনি সারাদিন আমার পেছনে পড়ে থাকে, কিন্তু এবার তার ব্যতিক্রম হলো। সেদিন রাতের পরে তাকে আর 2 দিন দেখলাম না কোথাও। 3 দিনের মাথায় পায়ের ব্যথা কমেছে একটু, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটি। আমি সেদিন মামুনির বাসায় চলে এলাম। তার একমাত্র উদ্দেশ্য ওই খাটাস আদনানের খবর নিতে। ওকে আমি সহ্য করতে পারি না, তবুও 2 দিন না দেখে কিছুটা শূন্যতা অনুভব করলাম। কেন মিস করলাম জানি না। আমি তো সব সময় চাই আদনান ভাই আমার চোখের সামনে থেকে দূরে থাকুক, তাহলে আমি আমার নিজের লাইফটা এনজয় করতে পারবো। এই যেমন ভাইয়ের জন্য আমি কারাগারে বন্দি থাকি। আর অদ্ভুত বিষয় হলো আমার ফ্যামিলির সবাই সেটা মেনেও নেয়। কোথাও তার জন্য শান্তিমতো থাকতে পারি না। কলেজের কোনো ছেলের সাথে কথা বলতে পারি না, কারোর সাথে কথা বলা যাবে না। এই যেমন মাঠে খেলা যাবে না, সবসময় বাসায় থাকো, পড়ো। এই দুঃখে পিকনিকে যতবারও গিয়েছে আমি তার জন্য যেতে পারিনি। আর যদিও গিয়েছি, সে আমার সাথে বডিগার্ড হয়ে গিয়েছে। আপনারাই বলুন, আদনান ভাইয়ের মতো মানুষরা আমার সাথে যায়, তাহলে আমি কি শান্তিমতো পিকনিক এনজয় করতে পারবো? সে আমাকে এটা করতে দেবে না, ওটা করতে দেবে না, ওটা খেতে দেবে না, এটা পড়তে দেবে না। ওফ, অশান্তি। সেখানে কেউ আমাকে এরকম করা শাসনে রাখা হয়। সব কিছু নিয়ে তার বাড়াবাড়ি অসহ্য। এজন্য আমি তাকে একদম সহ্য করতে পারি না। তবুও তাকে কিনা আমি মিস করছি, ভাবা যায়। ভাবনা চিন্তা করতে করতে মামনির বাসায় চলে এলাম। চলবে।